নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। মনের সুখ, মনের অসুখ নিয়ে আজকে আলোচনা করব ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া উইক, বিশ্ব সিজোফ্রেনিয়া সপ্তাহ পালন 18ই মে থেকে 24শে মে হচ্ছে। এই সময় আমরা জনসাধারণকে সিজোফ্রেনিয়া রোগ সম্বন্ধে সচেতন করি। 1809 সালে ফিলিপ পিনেল প্রথম এই 24শে মে তারিখে পেশেন্টদের ডিচেনিং করেছিল, অর্থাৎ তার আগে মানসিক রোগ কি জানা যেত না, এবং যারা অন্যদের উপর অ্যাগ্রেসিভ ছিল, ভায়োলেন্ট থাকতো, তাদেরকে চেন দিয়ে বেঁধে রেখে দেওয়া হতো কোনো একটা অ্যাসাইলামে। তখন কোনো অন্যান্য ট্রিটমেন্ট মোডালিটি আসেনি, কিন্তু এই অমানবিক ব্যবহার পেশেন্টদের সঙ্গে, রোগীর সঙ্গে, সেটা করা উচিত নয়। সেই জন্য তিনি ডিচেনিং করেছিলেন, এবং তারপর থেকে সারা পৃথিবীর সাইকিয়াট্রি অনেক ডেভেলপ হয়েছে। এখনো অবধি কিন্তু গ্রামে ঘরে, আমি বলেছি আগেও, এখনো অবধি পেশেন্টকে কিন্তু বহু লোক বাড়িতে চিকিৎসা না করে চেনে বেঁধে রাখে। এমনকি কিছু কিছু হসপিটাল, যেগুলো অ্যাসাইলাম শব্দটা এখন আর নেই, মেন্টাল হসপিটাল বলা হয়, তবু সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজর এড়িয়ে, সরকার প্রশাসনের নজর এড়িয়ে রুগীদেরকে ডিচেনিং করে রাখা হয়। বন্দি জীবনটা কি, সেটা আমরা এই লকডাউন আর করোনার সময় তো বুঝেছি। মুক্ত জীবন, স্বাভাবিক জীবন না পেলে মানুষ তো অসুস্থ হয়ে পড়বেই, মানসিক দিক থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তা এই সপ্তাহটা, এবারের থিম হচ্ছে স্টে কানেক্টেড, অর্থাৎ একে অন্যের সঙ্গে যতটা সম্পৃক্ত থাকা যাবে, সোশ্যাল ইন্টারকোর্স যত বেশি থাকবে, সোশ্যাল কানেক্টিভিটি যত বেশি থাকবে, তত কিন্তু সিজোফ্রেনিক রোগ নর্মাল লাইফে আবার ফিরে আসবে। বহু বিখ্যাত মানুষ, আমরা ভাবি সিজোফ্রেনিয়া রোগ বা মানসিক রোগ হওয়া মানে কিন্তু জীবনের সব শেষ, বা তারা আর কোনোদিন ভালো হবে না। এই যে সমাজের অ্যাটিচিউড, একটা নেগেটিভ অ্যাটিচিউড, মিসকনসেপশন, সেটা দূর করা দরকার। বহু বিখ্যাত ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হলেও তারা কিন্তু চিকিৎসা করার পরে জীবনে সুস্থ হয়ে এবং প্রতিষ্ঠিত হয়ে বহু অবদান রেখে গেছেন। এমনিও সিজোফ্রেনিক রোগীদের মধ্যে বহু ট্যালেন্ট থাকে। অনেকে ভালো পেন্টিং করতে পারে, অনেকে ভালো কবিতা লিখতে পারে, গান লিখতে পারে, অভিনয় ভালো করতে পারে, এরকম বহু নজির আছে। একটা ব্যক্তির নাম জন ন্যাশ, যাকে নিয়ে সিনেমা হয়েছিল 2001 সালে, বিউটিফুল মাইন্ড বলে, যিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছিলেন, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, এবং যিনি প্রথম ম্যাথমেটিক্সে নোবেল পান, ফার্স্ট। তার আগে ম্যাথমেটিক্সে নোবেল দেওয়া হতো না। আমাদের এখানে আরেকজন ম্যাথমেটিশিয়ান অশোক, বিহারের বশিষ্ঠ নারায়ণ সিং, মানসিক অসুস্থ ছিলেন, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। আমি যখন নিভ্যান্সে ছিলাম, দীর্ঘদিন ওনার চিকিৎসা করেছিলাম। তো উনি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ওনার আজও অবদান ম্যাথমেটিক্সে উল্লেখযোগ্য। অভিনেত্রী পারভিন বাগদি, ওনার অভিনয় তো আমরা মুগ্ধ। উনি সিজোফ্রেনিয়া আক্রান্ত ছিলেন এবং ওই রোগেই মারা যান। এছাড়া বহু বিখ্যাত লোক আছে যারা মানসিক রোগে ভুগেছেন। ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, যারা বড় বড় পেন্টার, চিত্রকর, অনেক প্রতিভাবান ব্যক্তি আছে এরকম নজির অসংখ্য, যারা কিন্তু মানসিক রোগে আক্রান্ত হয়েও তাদের নিজস্বভাবে সঠিক চিকিৎসা পেয়ে ঠিক পথে এগিয়ে পুরোপুরি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তি, এখন বিখ্যাত ব্যক্তি, তাদের মানসিক রোগ সম্বন্ধে প্রকাশ্যে লিখছেন, এবং যাতে মানুষ মানসিক রোগকে সম্বন্ধে স্টিগমা হাঁটায়। হানি সিং, বিখ্যাত সঙ্গীত শিল্পী, বাইপোলার ডিসঅর্ডার,
মানসিক রোগ। দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, মনীষা কৈরালা, জিয়া খান এরা নিজেরাই উল্লেখ করেছেন যে তারা একসময় ডিপ্রেশনে ভুগেছিলেন এবং তারপর ডিপ্রেশনের চিকিৎসা করে আবার নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তারা তাদের উদাহরণ সমাজের কাছে রেখেছেন যাতে অন্য মানুষও ডিপ্রেশন হতাশ না হয়ে পড়ে। স্কিপ স্পেন্স, বিখ্যাত সিঙ্গার, গিটারিস্ট, সং কম্পোজার, উনিও সিজোফ্রেনিয়া রোগী ছিলেন। যাই হোক, সুতরাং সিজোফ্রেনিয়া রোগ মানেই বা মানসিক রোগ মানেই জীবনের সব শেষ এটা নয়, বা তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফেরানো যায় না, এই ভাবনাগুলো একটু মন থেকে মুছে ফেলতে হবে। 2 হচ্ছে ফেরানোর জন্য আমরা এখন যে বলি যে করোনাকে যেমন প্রতিরোধ করছি, যে সিজোফ্রেনিয়াকে কি এভাবে প্রিভেন্ট করা যায় না? সিজোফ্রেনিয়াও প্রিভেন্ট করা যায়। প্রিভেনশন মানে আমরা 3টে স্টেপ জানি। একটা তো হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন, অর্থাৎ যারা সাধারণ মানুষের বেশ কিছু জিনিস নজর রাখতে হবে। ছোট থেকে বাচ্চা কিভাবে বড় হচ্ছে সেই সময়টার দিকে নজর দিতে হবে, যাতে তার পরবর্তীকালে কোনো বড় মানসিক অসুখ না হয়, ব্রেনের কোনো প্রবলেম না আসে বা শারীরিক অসুখও না হয়। প্রাইমারি প্রিভেনশন মানে যারা হাই রিস্ক, ধরা যাক বাবা মার সিজোফ্রেনিয়া আছে বাড়িতে অনেক, বা অনেক মেন্টাল প্রেসার আছে, স্ট্রেসে আছে, কি একটা গোষ্ঠী যেখানে নাকি এই রোগের প্রাদুর্ভাব বেশি, তাদের ক্ষেত্রে কিছু স্টেপ নেওয়া যায় যাতে নাকি তাদের রোগ পরবর্তীকালে ডেভেলপ না করে। সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে গ্রামে ঘরে প্রচুর মানুষ যখন রোগ হওয়ার পরে নিয়ে আসে তখন প্রায় 2 বছর 3 বছর অতিক্রম করে যায়, বলে আমরা ডাক্তারও বুঝতে পারিনি। তখন কিন্তু চিকিৎসা করলে অনেক দেরি হয়ে যায়। যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায়, শুরু করা যায়, তত তাড়াতাড়ি তত ভালো ফল পাওয়া যায়। এবং টার্সিয়ারি প্রিভেনশন, অর্থাৎ রোগ হওয়ার পরেও সে যখন সুস্থ হলো তারপর তাকে আবার নর্মাল স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য, সোশিও অকুপেশনাল ফাংশনিং নর্মাল করার জন্য পরিবারের, সমাজের দায়িত্ব আছে। থেরাপিস্টদের সাইকো সোশ্যাল রিহ্যাবিলিটেশন করে তাকে আবার নর্মাল জীবনে ফেরাতে হয়। সেটাও চেষ্টা করলে পারে, কিন্তু ওই মানুষগুলো বরাবরের জন্য হ্যান্ডিক্যাপ বা পঙ্গু হয়ে রয়ে যাবে না, তারাও আবার 8-5টা স্বাভাবিক মানুষের মতো বাঁচবে। ডিটেলসে বলার আগে আমি কয়েকটা পেশেন্টের সম্বন্ধে বলবো যেখানে প্রিভেনশন কাজ করেছে। উদাহরণ হিসাবে, যেমন একটি ছেলে, সে আমাকে দেখায় প্রায় বছর 20 হলো। সে প্রত্যেকবারই প্রথম থেকেই সামান্য কিছু তার টেনশন হয়, একটু মন খারাপ, এবং তার মনে হয় যে তার ব্রেন পুরোপুরি ফাংশন করছে না। সে তার পড়াশুনো করেছে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যে তার ব্রেন স্কিল কমে যাচ্ছে এবং সে টিউশন পড়ানোর যেন ক্ষমতা তার কমে আসছে, এবং সে ব্রাহ্মণ পূজা পদ্ধতি করে। তো সে নিয়মিত আমার কাছে আসে এবং যা তার সমস্যা সেটা নিয়ে আলোচনা করে, ওষুধ খায় এবং ডেটে ডেটে আসে। তো ওই রুগীকে দেখলে সে বারবার বলে যত দামি ওষুধ হয় আমায় দিন, আর আমাকে যতবার ডাকবেন, 2 সপ্তাহের বেশি দিন ওষুধ নেবে না, 2 সপ্তাহ ছাড়া ছাড়াই আবার সে আমার কাছে আসে এবং বরাবরের জন্য সে ওষুধ খাবে। সে নিজের থেকেই বলে আমি সারা জীবন ওষুধ খাবো, কিন্তু আমার যেন কোনোদিন সিজোফ্রেনিয়া না হয়। তো তার চিকিৎসা 20 বছর করছি, এখন তার বয়স 40। মাঝে তাকে বলেছিলাম যে তুমি বিয়ে থা করো, সে বিয়ে করতে রাজি হয়নি, কারণ তার নিজের বক্তব্য যে আমার দ্বারা, আমি সামান্য টিউশন করি এবং পূজা করি, সংসার করার চাপ বা দায়িত্ব আমি নিতে পারবো না। ফলে আমার অনেক কি বলবো মোটিভেট করার পরও সে কিন্তু সংসার করে। এই রিসেন্ট সে কিন্তু সাইকো সিজোফ্রেনিক সিমটম কিছু ডেভেলপ করেছে। বললো যে আমার মনে হয় দরজা খটখট করে কেউ, এবং আমার সার্টিফিকেটগুলো লোকে চুরি করতে চায়, কারণ ওই সার্টিফিকেটগুলো নিয়ে নাকি তারা অন্য লোক চাকরি পেয়ে যাবে এবং তার অনেক চাকরি আছে, এরকম কিছু কথা বলে। তো শুরুতে কিছুদিন বলার পরে আমি তাকে ওষুধ দেওয়ার পরে এখন সে আবার ভালোই আছে। কিন্তু যেটা আমার আশ্চর্য লাগতো যে বারবার তাকে আমি তার কাছ থেকে বোঝার চেষ্টা করতাম যে কেন তোমার মনে হয় তুমি সিজোফ্রেনিয়া রোগী হবে, তো সে কথাটা সে বলেনি।
এই রিসেন্ট সে বললো যে আমার মা অ্যাকচুয়ালি সিজোফ্রেনিয়ার পেশেন্ট, এবং আমি সেই কারণেই বুঝেছিলাম যে আমার আগে থেকে প্রথম থেকেই যদি আমি ওষুধ খেয়ে থাকি এবং আমার প্রবলেম সলভ করি, তাহলে হয়তো আমি রোগটা আটকাতে পারবো, বা আমার যদি বেশি দায়িত্বের মধ্যে না জড়িয়ে পড়ি, চাপ যদি না নিই, তাহলেও কিন্তু আমার সুবিধা হবে। তার সিদ্ধান্ত ঠিকই ছিল। দ্বিতীয় একটি ছেলে, সে আসে, তার প্রথম যখন অসুখ হয়, একটা জায়গায় কাজ করতো, চিকিৎসা করার পরে যখন সুস্থ হয়, তার বাবাকে আমি বারবার বললাম যে এবার ওকে কাজে পাঠানো, কিন্তু তার বাবা বললো ও আমার একমাত্র ছেলে, ও কাজ করার চাপের জন্যেই ও মানসিক রোগী হয়েছে, আমি ওকে কাজ করতে দেব না। ফলে ছেলেটা পুরোপুরি সুস্থ হতো না, তাকে কোনো কিছু করতে দিত না, আমার একমাত্র ছেলে বলে বসিয়ে রেখে দিত, এবং তাতে কিন্তু তার রোগ দিনে দিনে বাড়ছিল। পরবর্তীকালে একটু বয়স বাবার বাড়ার জন্য তে বাবা আসতো না, সে যখন একা আসতো তখন তাকে আমি আবার আমার মতো করে, আমি সাধারণত চিকিৎসায় আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে শুধুমাত্র সিমটম রিমুভ নয়, আমাদের আরও কিছু বেশি কিছু দায়িত্ব আছে। 1 নম্বর হচ্ছে তাদের সোশ্যাল ফাংশনিং, অকুপেশনাল ফাংশনিং, এবং অ্যাজ এ হোল গ্লোবাল ফাংশনিং যাতে নর্মাল হয় সেটা লক্ষ্য রাখা, এবং কি তাদের কিছু লাইফে প্রমোট করা, অর্থাৎ ক্রিয়েটিভ হয়, অনেক কিছু করা যায়। ইনোভেটিভ ওয়েতে একটা মানুষকে ঠিকভাবে গাইড করলে সে জীবনে আরও অনেক কিছু প্রোগ্রেস করতে পারে, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করা এবং সেইভাবে মোটিভেট করা। তারা তাদের অসুখ নিয়ে আমার কাছে এসছে, সেটা একটা তাদের কাছে অপরচুনিটি হিসাবে গণ্য তখনই হবে যখন আমি নাকি সেই অপরচুনিটিটা কাজে লাগিয়ে তাদের জীবনে শুধু রোগ সারানো নয়, ফার্দার প্রোগ্রেস যাতে আরও হয়, আরও জীবনে এগিয়ে যেতে পারে, তার মতো করে আমি করতে পারি। তো তখন বাবার অনুপস্থিতিতে ছেলেটি আমার কথা শুনে কাজে লাগায়, উপায় করে। এখন সে অনেক ভালো আছে, এবং এখন তার বাবা হচ্ছে ডিমেনসিয়া অর্থাৎ স্মৃতিরোগ পেয়ে গেছে, এখন বাবাকে সে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই ছেলেটিকে মাঝে দীর্ঘদিন নর্মাল লাইফে ফিরতে না দেওয়ার জন্য, গৃহবন্দী করে রাখা এবং অকুপেশনাল লাইফে না যেতে দেওয়ার জন্য কিন্তু তার প্রবলেমটা আটকে ছিল। তৃতীয় একটি পেশেন্ট, আমি যখন হাউস স্টাফ হই, সাইকাট্রি হাউস স্টাফ একটি মেন্টাল হসপিটালে কিছুদিন কাজ করতে যেতে, আমার এক বন্ধুকে একটি পেশেন্ট বারবার বলতো, আপনাকে যেন কোথায় আমি দেখেছি, বারবার এই কথাটা বলতো। ছেলে সেইটা বারে বারে, ছেলেটি আমার বন্ধুটা বারে বারে সে তাকে এড়িয়ে চলার চেষ্টা করত। তো একদিন সে পরে বলল যে প্রায় 10 বছর আগে 9-এ পড়ে যখন, তখন নাকি ওই ব্যক্তি এবং এই আমার বন্ধুটি দুজনেই একটি সাইকাট্রিক নার্সিংহোমে ভর্তি ছিল, এবং মূলত কেরিয়ার নিয়ে, পরীক্ষা নিয়ে টেনশন, এবং যেমন হয় ভালো দুজনে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু আমি ঠিক পড়তে পারছি না, আমি ভালো রেজাল্ট করতে পারবো না, আমার মনোসংযোগ কমে যাচ্ছে, আমি সব ভুলে যাচ্ছি, এই সব সমস্যা ছিল। তারপরে কিন্তু তার বাড়ির লোক, অর্থাৎ ওই বন্ধুটার বাড়ির লোক প্রপার চিকিৎসা করার ফলে সে কিন্তু মানসিক রোগী হয়নি, এবং কি ডাক্তার হয়েছে। আর অন্যজন, তাকে ঠিকভাবে চিকিৎসা করা হয়নি, এবং একটা মেন্টাল হসপিটালে রাখার জন্যে সে মানসিক রোগী হয়ে গেছে, তাকে ভালো হয়ে যাওয়ার পরে ছুটি করা হয়নি। আমি তখন বহু চেষ্টা করেছিলাম তাকে ছুটি করানো, তার বাড়ির লোককে ডেকে, পুলিশ ডেকে, ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখেও, কিন্তু বাড়ির লোক কোনোভাবেই তাকে নিয়ে যেতে রাজি হয়নি। বছর 6 পরে ডিপিএম ডিএনবি করে এসে আমি আবারও যখন ওই মেন্টাল হসপিটালে যাই, এর আগে যখন যাই বলেছিলাম যে হাউস স্টাফ যখন ছিলাম, তখন কিন্তু সে খুব অ্যাক্টিভ ছিল, অর্থাৎ শুধু পেশেন্ট হিসাবে না, সে সিস্টারদের কাজ করতো, হসপিটালের স্টাফেদের কাজ করতো, অন্য পেশেন্টকে ওষুধ খাওয়াতো, অন্য পেশেন্টদের দিয়ে কাজ করাতো, ইসিটি দেওয়ায় পেশেন্টদেরকে হেল্প করতো, অনেকটা ম্যানেজমেন্টের দিকে মানে স্টাফ হিসাবেই সে কাজ করতো। এমনকি যখন নাইট রাউন্ড দিতে যাবে ডাক্তাররা এবং সিস্টাররা, অনেক দূরে দূরে ক্যাম্পাস, তো সে হচ্ছে সবসময় সঙ্গী থাকতো। তো 6 বছর পরে আবার যখন আমি ওনার হসপিটালে যাই, তখন কিন্তু দেখলাম সে পুরোপুরি অলমোস্ট ভ্যাকেন্ট লুক, কোনো কথা নেই, মুখের কথাবার্তাও নেই, চিনতেও পারে না, যেন অনেকটা কি বলবো, ভেজিটেটিভ স্টেটে চলে গেছে। অর্থাৎ দীর্ঘদিন ইনস্টিটিউটে রেখে এবং ঠিক চিকিৎসা না করার কারণে সে কিন্তু পুরোপুরি সিজোফ্রেনিক রোগী হয়ে গেল, এবং
মানে ক্রমশ খারাপ হতেই থাকলো। তো আর কয়েকটা ঘটনা পরে বলবো। অর্থাৎ আমরা যদি ঠিক সময় সচেতন হই এবং ঠিকভাবে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু অনেকটা নয় প্রায়টাই প্রিভেন্ট করা যেতে পারে। বংশগতি প্রথমেই বলি যে কেন সিজোফ্রেনিয়া হয়। কিছু কিছু লোকে যে বলে যেটা বংশগত রোগ, সে বিষয়ে বলি যে জেনেটিক কিছু স্টাডি করে দেখা গেছে যে ফ্যামিলিতে থাকলে পারে সিজোফ্রেনিয়া হওয়ার চান্স সাধারণের যদি 1% হয়, তাহলে ফ্যামিলিতে থাকলে পার্সেন্টেজটা বেড়ে 4 to 8% হয়। যদি বাবার থাকে বা মার থাকে 12% হয়। বাবা মা দুজনের থাকলে 25% হয়। বাবা মা কাকা জ্যাঠা আরও বেশি লোকের যদি থাকে তাহলে আরও পার্সেন্টেজটা বাড়তে থাকে রোগে। কিন্তু তাই বলেই যে পুরোপুরি এটা জেনেটিক রোগ বলা যায় না, কারণ হচ্ছে একই পরিবারের বাড়ির লোক, মামা মাসি দিদা জেঠু বাবা অনেকেই মানসিক রোগী হলেও যে 4 ভাই বোন হয়, 4 ভাই বোনের 4 জনই কিন্তু মানসিক রোগী হয় না। অর্থাৎ পুরোপুরি জিনটা ম্যাটার করে না। এনভায়রনমেন্টেরও একটা রোল আছে। টুইন স্টাডি আমরা করি যে কোনো ক্ষেত্রে রোল অফ জেনেটিক রোল বোঝার জন্য, মানে মনোজাইগোটিক টুইন, ডাইজাইগোটিক টুইন। একই জাইগোট ভেঙে দুটো হলে তাকে বলি মনোজাইগোটিক টুইন। আর দুটো জাইগোট থেকে দুটো আলাদা ওভাম, দুটো আলাদা স্পার্ম যদি মেলামেশা মিশে দুটো জাইগোট তৈরি হয়ে বাচ্চা হয় তাহলে তারা ডাইজাইগোটিক টুইন। অর্থাৎ তারা জমজ হলেও একই রকমভাবে দেখতে নেয়, অথবা একটা ছেলে একটা মেয়ে হতে পারে হয়। আর মনোজাইগোটিক টুইনকে আমরা যেটাকে বলি জামা জোড়া, মানে প্রায় সিনেমাতেই যাদেরকে দেখি একই রকম দেখতে, সমস্ত চরিত্র বৈশিষ্ট্য এক। তো এদের ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ সিজোফ্রেনিয়া হওয়ার চান্স একজনের থাকলে অন্যজনের হওয়ার চান্স বেশি থাকে, 50% চান্স থাকে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। আর 2 হচ্ছে তাদেরকে যদি আলাদা জায়গায় মানুষ করা হয়, অর্থাৎ একই টুইন মনোজাইগোটিক টুইনের একজনকে ওই ফ্যামিলিতে রেখে একজনকে অন্য ফ্যামিলিতে রেখে যদি বড় করা হয়, তাহলে দেখা যায় যে সিজোফ্রেনিয়া ভালো পরিবেশে থাকলে, ভালো ফ্যামিলিতে থাকলে কিন্তু হচ্ছে কম। অর্থাৎ জেনেটিকটা পুরোপুরি ম্যাটার নয়। 3 নম্বর হচ্ছে মনোজাইগোটিক টুইনের ছেলেমেয়েদের কিন্তু সমান হারে আক্রান্ত হয় না তার মানে পুরোপুরি এটা একটা জিন দ্বারা নির্ধারিত নয়। আপাতত যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো যে পলিজেনিক থিওরি, অর্থাৎ অনেকগুলো জিন এর জন্য রেসপন্সিবল এবং মাল্টিফ্যাক্টরিয়াল। জিনে থাকলেই যে রোগ প্রকাশ পাবে তা নয়। এনভায়রনমেন্টাল প্রবলেম যদি এর সঙ্গে যোগ হয় তবেই রোগটা প্রকাশ পাবে। একে বলা হয় মাল্টিফ্যাক্টরিয়াল। আরও কিছু স্টাডি আছে, যেমন যেগুলো বলা হয় যে বিভিন্ন দেশের যেখানে আইসোলেট পপুলেশন, অর্থাৎ যাদের অন্যান্য লোকেদের সঙ্গে মেলামেশা কম, নিজেদের মধ্যেই বিয়ে হয়, বাইরের লোক অন্য রক্তে মেলামেশা হয়নি, অর্থাৎ যেখানে জেনেটিক ফ্যাক্টরগুলো সেম একই হয়, সেক্ষেত্রে কিন্তু সিজোফ্রেনিয়া রোগ কম হয়। আর যেখানে মাইগ্রেন্ট পপুলেশন হয়, অর্থাৎ এদেশ থেকে লোক ওদেশে গেল, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সিজোফ্রেনিয়া হওয়ার চান্স বেশি। তার অবশ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেটা বলা হয় যে মূলত এটা হওয়ার কারণ একটা হচ্ছে জেনেটিক মিউটেশন হচ্ছে, কম্বিনেশন পারমিউটেশন, সেটা নতুন এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তাই রোগ হচ্ছে। কিন্তু সাইকোলজিক্যাল থিওরি বলে যে ওখানে তাদেরকে নিউ এনভায়রনমেন্টে গেলে অ্যাকালচারেশন হয়, একটা সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়। তুমি এই সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো রাখা হয় তাদেরকে সমস্ত কিছু সুযোগ দেওয়া হয় না যাতে তারা সোশ্যাল লেডার, সমাজের উঁচু স্তরে উঠতে পারে। সেই কারণে তাদের সিজোফ্রেনিয়া হয়। অর্থাৎ এগেন এটা বোঝায় যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। এবার ফ্যামিলির রোল অনেক বেশি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। ফ্যামিলির আগে বলি হচ্ছে যে জন্মের সময়, যেটা আগের দিন বলেছি যে জন্মের সময় পেটে বাচ্চা আসা থেকেই শুরু করে ঠিক বাচ্চা হওয়া এবং বাচ্চা হওয়ার পরে ঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা হয়, বাচ্চার যদি জন্মের সময় ব্রেনে আঘাত না ঘটে, জন্মেই যদি কাঁদে,
তাহলে কিন্তু ব্রেনে চোট কম হবে এবং সিজোফ্রেনিয়া কম হবে। হয়ে যদি ইনফেকশন কম হয় তাহলেও হবে। এবং একটা সিজনের ব্যাপারও হয়, বলে বর্ষাকালে সিজন চেঞ্জ যখন হয়, গরম থেকে বর্ষা পড়ে, বর্ষা থেকে শরৎ আসে, বা শরৎ তো অনেক জায়গায় নেই, বর্ষা থেকে যখন হেমন্ত আসে বা বসন্ত আসে, বা বসন্ত থেকে যখন গরম পড়ে, এই সিজন চেঞ্জে যারা জন্মায় তাদের মধ্যে এই রোগ একটু বেশি হয়। অর্থাৎ জন্মের পরে একটা ভাইরাল ইনফেকশন হয় হয়তো, যেটার কারণে এই রোগ বেশি হয়। বাড়ির পরিবেশ বাচ্চাকে কিভাবে মানুষ করছি সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগের সময়ে কিন্তু যখন মডার্ন মেডিসিন আবিষ্কার হয়নি, তখন সাইকোলজিক্যাল থিওরি দিয়ে সিজোফ্রেনিয়াকে এক্সপ্লেন করা হতো। ফ্রয়েডকে নিয়ে আমরা সবাই জানি। ফ্রয়েডিয়ান সাইকোলজিতে যে ব্যাখ্যাটা ফ্রয়েড দিয়েছে সেটা এখন অনেকে মানে না, কিন্তু কিছু কিছু তার আমাদের মতো আমরা যারা বলি সাইকোসোশ্যাল সমস্ত থিওরিগুলোরই কিন্তু কিছু অবদান আছে এই প্রবলেমটাকে বোঝার জন্য, কারণ এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার। আমি একটু একের পর এক এক্সপ্লেন করব। প্রথমত ফ্রয়েড কি বলছিল, যে আমাদের কতগুলো ডেভেলপমেন্টাল স্টেজ আছে। প্রথমে বলেছিল 1.5 বছর হচ্ছে ওরাল ফেজ, তারপরে 3 বছর অবধি অ্যানাল ফেজ, তারপরে হচ্ছে 5 বছর অবধি এডিপাল ফেজ, এবং তারপরে ল্যাটেন্ট ফেজ। অ্যাডোলেসেন্ট 12-13 বছরের পরে নর্মাল অ্যাডোলেসেন্ট, এবং ম্যাচিওর হয় তারপরে অ্যাডাল্ট পার্সন। তো এই ডেভেলপমেন্টাল স্টেজগুলোকেও সেক্স দিয়ে এক্সপ্লেন করেছিল, বলেছিল ওরাল স্টেজ মানে হচ্ছে ওটাও একটা সেক্সুয়াল ব্যাপার আছে ওর মধ্যে। বাচ্চা যে মায়ের দুধ খায় তখন কিন্তু ওই ব্রেস্ট সাক করার মধ্যেও তার কিন্তু মুখ দিয়ে সে যৌন অনুভূতি পায়, এবং একটা ব্রেস্টে যখন দুধ খায় অন্য ব্রেস্টটাকে ম্যানিপুলেট করে, সেটা অনেক একটা সেক্সুয়াল প্লেজার। সেকেন্ড স্টেজ যেটা বলা হয় অ্যানাল ফেজ, অর্থাৎ সে যে সময় বাচ্চা নিজের টয়লেট কন্ট্রোল করতে শেখে, পেচ্ছাপ পায়খানা করার, সেই সময় নাকি ওই পায়খানা করার মাধ্যমে সে সেক্সুয়াল প্লেজার পায়। এবং সেই স্টেজে যদি বাবা মা খুব বেশি করে স্ট্রিক্ট ডিসিপ্লিনিং করে, যে এখানে পায়খানা করে ফেললে কেন, খুব বেশি শাসন করে, ভয় আতঙ্ক সৃষ্টি করে, অথবা বলে তোমাকে এক্ষুনি অবশ্যই পায়খানা করতে হবে, নইলে তোমাকে বাইরে নিয়ে যাব না, এই অ্যাটিটিউডগুলো কিন্তু বাচ্চার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে, যেটা পরবর্তীকালে বাচ্চার ওসিডি রোগ বেশি হয়। এডিপাল ফেজে ফ্রয়েড বলছে যে ছোট বয়সে বাচ্চার কিন্তু একটা সেক্সুয়াল ফিলিংস বাবা মার উপরেই হয়, অর্থাৎ ছেলের মায়ের সঙ্গেই একটা সেক্সুয়াল ফিলিং থাকে, যেটাকে বলা হয় এডিপাল কমপ্লেক্স। এডিপাল টার্মটা এসেছে কোথা থেকে? গ্রিক উপন্যাস অয়েদিপাসের গল্পটা হচ্ছে, বা এডিপাস এক রাজারকে জ্যোতিষী বলল তার যে ছেলে নতুন জন্মেছে, এই ছেলে একদিন বড় হয়ে বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, এবং তার ফলে রাজ্যে সর্বনাশ হবে, সব 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 মানুষ, রাজ্যের লোক মারা যাবে, খেতে শস্য হবে না, কোনো ফসল হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই কথা শুনে রাজা তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যাতে বাচ্চা না বাঁচে। কিন্তু ঘটনাক্রমে বাচ্চা বেঁচে যায়, এবং বাচ্চা যখন একটু বড় হয়, অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডাল্ট হয়, তখন হচ্ছে একদিন রাস্তাতে ওই রাজাই আবার যায় যখন, তখন ওই ছেলেটি ইয়ং বয়স, প্রতিবাদী, রাজাকে মান্য করতে চায় না, প্রতিবাদ করে, যুদ্ধ করে, এবং রাজাকে মেরে দেয়, অর্থাৎ নিজের বাবাকে খুন করে। ওই দেশে নিয়ম হচ্ছে যে রাজাকে খুন করবে সেই রাজা হবে, এবং সে রানীকে বিয়ে করবে। তাই ছেলেটি অয়েদিপাস রাজা হয়, এবং মায়ের সঙ্গে তার বিয়ে হয়, এবং তারও আবার কিছু সন্তান সন্ততি হয়। তো পরবর্তীকালে সে যখন ঘটনাটা জানতে পারে, ওই সময়ে রাজ্যে প্রচুর শস্যহানি, প্রাণহানি হতে থাকে, তখন সেই জ্যোতিষী এসে বলে যে অ্যাকচুয়ালি যে পূর্বাভাস ছিল সেটাই ঘটেছে, এবং অয়েদিপাসের পাপের জন্যেই এই ঘটনা ঘটেছে। এটা নিয়ে নাটক আছে, গ্রিক ট্র্যাজেডি, এই টার্ম অয়েদিপাসকে নিয়ে, এডিপাল কমপ্লেক্স। আগের দিনে আমি ওথেলোকে নিয়ে বলেছিলাম যে স্ত্রীকে সন্দেহ করা বা স্বামীকে সন্দেহ করা, ইনফিডেলিটিকে বলা হয় ওথেলো সিন্ড্রোম। ওথেলোটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান স্টোরি, যেখানে বলেছিলাম নাটক, যেখানে ওথেলো তার
ডেসডিমোনাকে সন্দেহ করে একটা রুমাল পেয়ে যে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, এবং তাকে সেই কারণে খুন করা হয়েছে, সেই কারণে তাকে খুন করেছিল, এবং পরে সে তার নিজের ভুল বুঝতে পারে। আমাদের স্কুল জীবনে হায়ার সেকেন্ডারিতে পড়ানো হতো যে গ্রিক ট্র্যাজেডি এবং শেক্সপিরিয়ান ট্র্যাজেডির মধ্যে ফারাক কী। গ্রিক ট্র্যাজেডিতে হচ্ছে একটা ঘটনাক্রম এমনই যেখানে নাকি ট্র্যাজিক পরিণতি আসে, আর শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে হচ্ছে যে ব্যক্তির নিজস্ব একটা চারিত্রিক দুর্বলতা আছে যেটা তাকে সর্বশান্ত করে। এটা জাস্ট প্রসঙ্গক্রমে মনে এলো বলে বললাম। যাই হোক, এই ইডিপাল কমপ্লেক্স বাচ্চা যে মায়ের প্রতি সেক্সুয়াল ফিলিংসটা জানলো, পরে তখন তার মনে হয় যে বাবা যদি জানতে পারে, বাবাকে তার কম্পিটিটর মনে হয়, তাহলে আমার লিঙ্গ কেটে নেবে। তার অ্যাংজাইটিটাকে বলা হয় ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি। তখন সে বাবাকে একটু ঘৃণা করতে শুরু করে, আবার ভালোবাসে। এই দুরকম ফিলিংস একই মানুষের উপর কাজ করে, বাবার উপরে। পরে ধীরে ধীরে বাবার থেকে সে একটু দূরত্ব মেনটেন করতে চেষ্টা করে, এবং একটু বড় হলে তার মনে হয় যে না, বাবার সঙ্গে আমি কম্পিটিশানে পারবো না, আমি ওই ভাবনাটা ছেড়ে দিই। তার থেকে পরবর্তীকালে আমি যখন বড় হব, তখন মায়ের মতোই একটা মেয়েকে আমি আবার বিয়ে করব। এবং একই থিওরি মেয়েদের জন্য ফ্রয়েড বানিয়েছে, যেটা তার বাবার সঙ্গে হয়। এবং এটা ঘটনা এই যে বাবা এবং মা, আমরা বিবাহিত জীবনে কিন্তু মেয়ে বা ছেলে যে পছন্দ করি, বিবাহিত জীবনে কিন্তু আমরা সেই স্ত্রীর মধ্যে মায়েরই ক্যারেক্টারগুলো খুঁজে চেষ্টা করি, এবং মেয়েরাও স্বামীর মধ্যে সেই বাবার গুণগুলোই খুঁজে পাওয়ার চেষ্টা করে। আর ফ্রয়েডিয়ান থিওরির একটা সত্যতা এই যে বহু ছেলে মেয়েই কিন্তু স্বপ্নের মধ্যে বলে যে এটা একটা স্বপ্ন দেখে যেখানে ছেলে মায়ের সঙ্গে সেক্স করছে। এইটা একটা প্রমাণ হিসাবে ধরা হয়। ড্রিম অ্যানালিসিস করে অ্যাকচুয়ালি ফ্রয়েড এই থিওরিগুলো ডেভেলপ করেছিল। তো সেটা থেকে বলা হয় যে এই ধরনের কমপ্লেক্স থাকাটা একটা স্বাভাবিক। এবার ফ্রয়েডের এক্সপ্লেনেশন বা অন্যান্য সাইকো অ্যানালিটিক থিওরিদের এক্সপ্লেনেশন যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট বা ছোটো বাচ্চার যে মানসিক ডেভেলপমেন্ট, সেখানে যদি প্রপার ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু সমস্ত সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আসে। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও একটা যখনই মানসিক এই ইডিপাল কমপ্লেক্স একটা বললাম, এছাড়া অন্যান্য যখনই একটা মেন্টাল স্ট্রেস কিছু আসে, বাচ্চা তখন রিগ্রেসড হয়, অর্থাৎ আগের স্টেজে চলে যায়, ডেভেলপমেন্টাল স্টেজে, চাইল্ডের মতো। ফলে ম্যাচিওর পার্সনের কাছে যে ধরনের বিহেভিয়ার আচরণ এক্সপেক্ট করা হয়, সে সেটা ফুলফিল করতে